আসসালামু আলাইকুম এভরিওয়ান। তীব্র ভালোবাসা গল্প লিখেছেন মারিয়া আক্তার জ্যোতি। পর্ব ৩। গোধূলির শেষ বিকালে তেজবিহীন সূর্য ডুবে গিয়েছে অনেকক্ষণ আগেই। পৃথিবীর বুকে অন্ধকার নিয়ে এসেছেন। শহরের চারদিক থেকে যানজটের আওয়াজ ভেসে আসছে। আরিশ জ্যোতিকে তখন খাটের সাথে ওভাবে বেঁধে রেখে দরজার বাহির থেকে তালাবদ্ধ করে রেখে গিয়েছেন। জ্যোতি অনেকবার হাত খোলার চেষ্টা করেছে, কিন্তু অতিরিক্ত টাইট করে বাঁধার কারণে খুলতে পারেনি। এ সময় সকাল থেকে না খাওয়ার অতিরিক্ত কান্নার ফলে শরীর দুর্বলতার রেশ ধরে ঘুমিয়ে গিয়েছে মেয়েটা। বাবার কথা মতো রাদীপও তখন খাবার খেয়ে পারিবারিক ব্যবসায় দেখভাল করতে গিয়েছেন। কারণ আরিশ সাফ বলে দিয়েছে সে কোনো ব্যবসার কাজ সামলাতে পারবে না, সে রাজনীতি করবে। বাড়ির কেউ আর তাকে ব্যবসা সামলাতে জোর করে নেই, কারণ আরিশ যা বলবে তার বিরুদ্ধে গেলে সে আবারও সব কিছু ফেলে রেখে চলে যাবে। তাই ওনারা ছেলের কাজে চুপ থাকেন। ছেলে যা করে শান্তি পাচ্ছে পাক না। সাফওয়ান খান তো আর ছেলের নামে কম টাকা রাখেননি, যা রেখেছেন তা অর্ধেক আরিশের খরচ লাগবে না। তবে বংশের বড় ছেলে বলে ব্যবসা করবে না, জিনিসটা সাফওয়ান খান একদম মেনে নিতে পারেন না। আয়ানও বলেছে আরিশের মতো রাজনীতি করবে, পরিবারকে জানিয়েছে সে কথা। বাকি থাকে রাদীপ। এখন সেও যদি তাদের মতো রাজনীতি করতে চায়, রাজনীতিতে জড়িয়ে যায়, তাহলে ওনাদের ব্যবসা একদম রিসালাতে যাবেন। তাই সাফওয়ান খান ও মাহমুদ খান রাদীপকে আগে ভাগে ব্যবসার কাজ বুঝিয়ে দেয়, যাতে ওদের মতো না রাজনীতিতে জড়িয়ে পড়ে। এইসব বিষয় আরিশ ও আয়ান তেমন মাথা ঘামায়নি, কারণ আরিশের পারিবারিক ব্যবসা বাদে নিজের আলাদা ব্যবসা আছেন, সেটা বাহিরে থাকাকালীন পরিচালনা করেছেন। তার পাশাপাশি আয়ান দেশে বসে আরিশকে সাহায্য করেছেন। দুই ভাই মিলে ঠুনকো ব্যবসাকে আজ উচ্চ সীমানায় নিয়ে গিয়েছেন। যে আরিশের ধারা কোনো কিছুই সম্ভব ছিল না, সে শুধু বুঝতে মারামারি ভাঙচুর করা ক্ষমতায় খেলা, আজ আরিশ পরিবারের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। চাইলে আল্লাহর রহমতে সব পারেন, সেটা তার পরিবারকে দেখিয়ে দিয়েছেন। আরিশ, আয়ান ও আরিশের কিছু বন্ধু মিলে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছিল। তখন আয়ান বলল, আরিশ ভাই, সে সকালে এসে একবার বেরোলে, এখন আবার বাহিরে এসেছ, ময়ের সাথে কি দেখা করেছিলে? আরিশের তৎক্ষণাৎ স্মরণে আসে তখনকার সময়ের তার মৌকে বেঁধে আসার কথা। কণ্ঠে দাঁত কিরমির করে বলল, ওই নারী আমাকে কোনো দিনই শান্তিতে থাকতে দেবে না, ওর কাছেও যেতে দিবে না। ওই নারীকে তো আমি। এতটুক বলে বাড়ি যাওয়ার জন্য বাইকে উঠে সবার উদ্দেশ্যে বলে, আমি গেলাম, আমার মৌ ওরফে হাটফুটোর সাথে রোমান্স করব। তোরা সব ঠিকঠাকভাবে গুছিয়ে নিস। আয়ান, তোর কাজ শেষ হয়ে গেলে চলে আসিস। আয়ান আরিশের কথা মুচকি হেসে বলল, ঠিক আছে। রোমান্স করতে যাবে নাকি অবুঝ মৌটাকে মারতে যাবে কে জানে। তোমার তো ঠিক নেই, এই পানি এই গরম। ওই নারী ভালোবাসা পাওয়ার যোগ্য রাখে না। তাই বলে বাইকটা স্টার্ট দিয়ে চলে যায় আরিশ। মুখের ওপর শীতল কিছু অনুভব করতেই আস্তে আস্তে চোখ খুলে জ্যোতি। দুর্বল থাকায় মাথা চক্কর দেয়, সাথে সাথে চোখ দুটো বন্ধ করে নেয়। ওর সামনে যে কেউ বসে আছে, ওদিকে স্থির দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে মানুষটা। আরিশ তার মৌকে তৃষ্ণার্ত দৃষ্টিতে দেখছে। আস্তে করে বলল, মৌচাক, তোমাকে আমার সাথেই থাকতে হবে, যেমন ছিলে ঠিক তেমনই ভাবে, মৃত্যুর আগ পর্যন্ত, বলে জ্যোতির হাতের বাঁধন খুলে দেয়। জ্যোতি হাত খোলা পেয়েই দড়ির দাগ বসাতে যাওয়া জায়গাগুলোতে হাত বোলাতে বোলাতে বলল, আপনি এসেছেন। আমি আপনার জন্য অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু আপনি আসেননি। এখন প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন, আমার শরীরটা ভীষণ দুর্বল হয়ে গিয়েছে। যেতে দিবেন? যেতে দিব, একটা শর্ত আছে, তবে কিছু ফেরতও দিব। জ্যোতি আরিশের সামনে থেকে যাওয়ার জন্য তাড়াতাড়ি শর্ত মানতে রাজি হয়ে বলল, কি শর্ত? যদি তোর ওই গোলাপি রাঙা ঠোঁট দুটো স্বাদ নিতে দিস, তাহলে তোকে আমি ফিজিক্যালি স্বাদ নিতে দেব, আর এটাই আমার পক্ষ থেকে ফেরত দেওয়া। সিসি, কী সব নোংরা কথা বলছেন আপনি? আরিশ ভাইয়া, আসছেন পর থেকে ঠিকই বলছি, তোর থেকে দূরে যাওয়ার পর তোর প্রতি নোংরা জিনিসটা আমার কাছে বেশি কাজ করে। তোকে দেখলে বারবার তোর ঠোঁটের স্বাদ নিতে মনে চায়, তোর সাথে ইন্টিমেট হতে মনে চায়। এখন আমি কি করতে পারি বল? আমার না এসব শুনতে ভালো লাগছে না, কেমন অস্থির অস্থির লাগছে, শরীরটা কাঁপছে। আরিশ জ্যোতির অবস্থা বুঝে বাঁকা হেসে বলল, কেন?
কারণ আপনার প্রতিটি কথা খুব ধারালো, যা আমার পুরো অঙ্গে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। তাই আরিশের মুখে তাই শুনে জ্যোতি কিছুটা বোকা বনে যায়। এই কথাই যে কেউ তাই বলে এটা ওর ধারণাতেও ছিল না। ওর ভাবনার মধ্যে আরিশ কথা এড়াতে বলল, তা ম্যাম, আপনার জন্য কি সারপ্রাইজ নিয়ে এসেছি, দেখবেন? কি হলো, চুপ করে আছেন কেন? থাক, আপনাকে কিছু বলতে হবে না, আমি দেখাচ্ছি। আরিশ শপিং ব্যাগ থেকে মোড়ানো কিছু একটা মতো বের করে বলল, এই যে দেখছেন, এটা হচ্ছে কারেন্টের হিটার, যেটা আমি এখন কারেন্টে দিয়ে গরম করে আপনার 2 গালে চেপে ধরবো। তাতে কি হবে জানেন? জ্যোতি আরিশের কথা শুনে দুপা পিছিয়ে গিয়ে ভয়ে ভয়ে কণ্ঠে দুদিকে মাথা নাড়িয়ে বলল, জানি না। জ্যোতিকে না করতে দেখে বোকা হেসে বলল, আপনার সুন্দর গাল দুটোতে চেপে ধরবো, আর তাতে আপনার গালের পরা দুটো টোল একদম বচকিয়ে যাবে। তারপর কেউ আপনাকে আপনার গালে টোল দেখে ভীষণ সুন্দর বলবে না, অপেক্ষা করতে পারবে না। ও হ্যাঁ, আরেকটা জিনিস এনেছি, লেজার, যা দিয়ে আপনার মাথার নেড়া করে দেব। আর এই ভালো জিনিসটা আমি আপনার জন্য ব্যবহার করব, মানে আপনার লম্বা চুলগুলো সব কেটে একবারে টাকলা বানিয়ে দেব, কারণ আমি সবার থেকে আলাদা। সবাই তো পিঠ অবধি কেটে দেয়, তাই আমি না হয় বলে আরিশ জ্যোতির দিকে এগোতে থাকলে আরিশের বলা কথা শুনে আরিশকে এগোতে দেখে জ্যোতি হাতের ব্যথা ভুলে গিয়ে এক হাত গালে চেপে আর এক হাত মাথায় রেখে খোপা করা চুল ধরে চোখ মুখ খিচে অনুনয় কণ্ঠে বলল, দেখুন না, দয়া করে আমার সাথে এমনটা করবেন না, আমি তো কিছু করিনি, তাই না? আরিশ দেখল জ্যোতির অস্থির মুখখানা, ভয়ে সিটিয়ে যাওয়া শরীরটা। অতঃপর আস্তে আস্তে একটু একটু এগোতে জ্যোতির বাম হাতটা চেপে টান দিয়ে পিঠের পেছন দিক থেকে চুলের খোপা মুঠ করে ওর মুখের কাছে এনে বলল, মৌ, অস্থির হয়েও না, আমি কিছুই করব না, পাওয়ার কোনো কারণ নেই মৌ, বলে একটু নুয়ে জ্যোতির নরম গালে আস্তে করে চুমু খায়। জ্যোতি আরিশের কাণ্ড স্বাভাবিক হওয়ার বদলে এমন সময় আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য আরিশকে সজোরে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আরিশ হঠাৎ ধাক্কা খাওয়ায় দুপা পিছিয়ে যায়। দরজার দিকে তাকিয়ে দেখে জ্যোতি তৎক্ষণাৎ চলে গিয়েছে। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে আসে আরিশের। 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁত কিরমির করে জ্যোতি যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জ্যোতি তখন আরিশের রুম থেকে পালিয়ে আসার পর জ্যোতি আর নিচে নামেনি, রুমে ছিল। খানিক পর দরজার কড়াঘাত শুনে শোয়া থেকে উঠে বসে ধীর পায়ে দরজাটা খুলে দেয়। দরজার সামনে কেমন চোখে তাকিয়ে আছে রোদ। রোদকে দেখে হাসি হাসি মুখে বলল, আরে রোদ আপু, আসো, ভিতরে আসো, কিছু বলবে? রোদে রুমের ভিতরে ঢুকে কড়া কণ্ঠে বলল, মামনি তোকে নিচে খেতে ডাকছে। আম্মু ডাকছে, আমি এক্ষুনি যাচ্ছি। ওই শোন, তোর সাথে কথা আছে, তেরামি কণ্ঠে বলল রোদ। হ্যাঁ আপু, বলো। তোকে তখন দেখলাম আরিশের রুম থেকে দৌড়ে বের হতে। ওই রুমে গিয়েছিলি কেন? আসলে আপু, ভাইয়া, তুই আর ওর রুমের পা রাখবি না। আর যদি দেখছি আরিশের রুমের কাছাকাছি তোকে যেতে, তাহলে বড় আম্মুকে দিয়ে তোকে শায়েস্তা করাবো। তুই ভালোভাবে শুনে রাখ, বড় আম্মু আমাকে তার ছেলের বউ বানাবে, তোকে না। আজব, সে কি একবার বলেছে সে আরিশের বউ হতে চায়? না, সে তো বলেনি। জ্যোতি দীর্ঘ নিঃশ্বাস ফেলে, রোদে সবসময় এমন করে। আজ পর্যন্ত কোনোদিন রোদ জ্যোতির সাথে ভালো ব্যবহার করেনি, এমন কি সুযোগ পেলে গায়ে হাত পর্যন্ত তুলত। সে ছোটবেলা থেকেই একটু খিটখিটে স্বভাবের ছিল, আপন বোনের সাথেও খিটখিট করত। তাছাড়া সে শারীরিকভাবে অসুস্থ ছিল, আর তার পাশাপাশি ছোটোবেলায় শ্বাসকষ্ট রোগও ছিল। রোগ যেটা 18 বছর হওয়ার পরই মানসিকভাবে বেড়ে যায়। হঠাৎ শ্বাস ওঠে, শ্বাস নিতে পারে না, সেন্সলেস হয়ে যেত। রোদ 2 বছর প্রায় টানা অসুস্থ ছিল। সবাই শুধু আল্লাহ আল্লাহ করতো যেন মেয়েটা বেঁচে যায়। রোদ অসুস্থ থাকার কারণে পড়াশোনাটাও 2 বছর করতে পারেনি, যার কারণে ওর পড়ালেখাটা পিছিয়ে গিয়েছে। যেখানে সে থাকার কথা ভার্সিটি 2nd ইয়ারে, এখন সেখানে মাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছে। ভাগ্য কি, তাই না? যদিও রোদের শ্বাসকষ্টটা পুরোপুরি ভালো হয়নি, তাই সবাই ওর মন ভালো করার জন্য কোনো বিষয় না করতো না। সবাই তাকে সব বিষয়ে সাপোর্ট করে বলে আজ সে সুস্থ আছেন। জ্যোতি নিজেও এসে মায়ের কাছে গুটি গুটি পায়ে গিয়ে জিজ্ঞেস করলো, আম্মু, আমাকে ডেকেছো? হ্যাঁ, তোকে না তোর বড় আম্মু বলছিল দুপুরে খাবার পরে থালা বাসনগুলো ধুয়ে রাখতে।
যদি কিছু বলবে তার আগে আরিশ সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলল, মামুনি, সারাদিন রুমের ভিতরে থাকলে থালা বাসন কীভাবে ধোবে? ঠেস মেরে কথাটা বলল আরিশ। যদি আরিশের কথা শুনে অবাক চরম পর্যায়ে চলে যায়। এতক্ষণ হাত পা বেঁধে বন্দি করে রেখে এখন বলছে সে নাকি সারাদিন রুমের ভিতরে বসে থাকে। তাই কিছুটা ক্ষোভ নিয়ে বললেন, আম্মু, আরিশ ভাইয়া তো আমাকে রুমের মধ্যে আটকে দুথিকে বাকি কথা শেষ করতে না দিয়ে ঠাস করে চড় মারলেন ওর মা। তো লজ্জা করে না এখন আরিশের দড়ি দিচ্ছিস? সারাদিন বসে খাবি সেটা তো বলতে পারিস না? চেঁচিয়ে বলল যুথির মা। যুথি মায়ের হাতে থাপ্পড় খেয়ে চিৎকার শুনে ফুঁপিয়ে কেঁদে উঠে যুথি থাপ্পড় দিতেই দেখে ইভা দৌড়ে এসে বলল, সমস্যা কি তোমার আম্মু? ওকে মারছো কেন? কি করেছে ও? কি করেনি বল। একটা কথা বললে শুনবে না। ওকে দুপুরে এটো প্লেট বাসনগুলো ধুতে বলেছি। ওনাকে আর কিছু বলতে না দিয়ে রাদীপ দরজার কাছে থেকে এসে যুথির বাহু ধরে একদম নিজের কাছে এনে রাগী কণ্ঠে বলল, শুরু থেকে এখনো সবটা আমি দেখছি। মামুনি, বাড়িতে দুজন কাজের মেয়ে রেখেছিলাম। তাদের ভিতরে একজন ধোয়া কাচা করবে আর একজন বাড়ি পরিষ্কার করবে, কিন্তু তোমরা ধোয়া কাচা যিনি করেন তাকে বিদায় করে দিয়েছ আর ওকে দিয়ে তার সবগুলো কাজ করাচ্ছ। এটা আমি মানতে পারছি না। মামুনি, বাড়িতে তো আরও মেয়ে আছে, তাদেরকে কাউকে তো দেখি না কাজ করতে। তাহলে ওকে দিয়ে কেন কাজ করাও? মামুনি, যে পর্যন্ত আছো সে পর্যন্তই থাকো। দরকার হলে বাড়িতে আরও কাজের মেয়ে রেখে দিব, তাও ওকে দিয়ে কাজ করাবে না। বলে যুথিকে ওপরে যেতে বলে সে হন হন করে রুমের দিকে চলে যায়। যুথি ভেজা চোখ দুটো তুলে আরিশের দিকে একবার তাকায়, কারণ সে আশা করেছিল আরিশ তার হয়ে এমনটা বলবে, কিন্তু হলো তার উল্টা। এক বুক কষ্ট নিয়ে যুথি ভেজা চোখে রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। যদি সে আর কিছুক্ষণ আরিশের দিকে তাকাতো তাহলে দেখতে পারতো আরিশের হিংস্র রক্ত আভা চোখগুলো।